দ্য রুথলেস ডিজায়ার, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব ৭। অন্ধকারের ঘন কালো চাদর চিরে শুভ্র ঘোড়াটি যেন বাতাসের বেগে ছুটে আসতে তার পিঠে কোনো মতে শরীরটাকে জাপটে ধরে বসে আছে নোভা। এডেন জায়দাতের সেই পৈশাসিক কণ্ঠস্বর আর মরণপণ শিকারের হুঙ্কার এখনো তার কানের পর্দায় বিষের মতো বিচ্ছে। অনেকটা পথ অতিক্রান্ত হওয়ার পর সে ঘোড়াটিকে থামিয়ে এক পলকের জন্য পেছনে ফিরে তাকালো। না, সেই মার্সিডিজ বা সেই দীর্ঘদেহী মনস্টারটির ছায়া কোথাও দেখা যাচ্ছে না। বহুদূরে ধোঁয়াটে কুয়াশার আড়ালে হারিয়ে গিয়েছে সেই অভিশপ্ত পথ। তবুও নোভার বুকের ভেতরে ধুকপুকানি থামার নাম নেই। তার মনে হচ্ছে সামান্য গাছের পাতার শব্দেও হয়তো সেই দানবটি ঝোপের আড়াল থেকে বুঝি বেরিয়ে এসে তাকে খুবলে খাবে। ঘর্মাক্ত কলরবে নোভা ঘোড়াটিকে নিয়ে আরও কিছু দূর এগোতেই হঠাৎ তীব্র এক আলোর ঝলকানিতে তার চোখ ধাঁধিয়ে গেল। সামনের রাস্তায় আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে কতগুলো পুলিশের গাড়ি। গাড়ির উপরে বসানো নীল লাল সাইরেনের আলো অন্ধকারের বুক চিরে নোভার আতঙ্কে বিবর্ণ মুখটি বরাবর আলোকিত করে তুলেছে। নোভার মনে হলো তার শরীরের শেষ রক্তবিন্দুটিও বুঝি হিম হয়ে গিয়েছে। এক দানবের হাত থেকে বাঁচতে না বাঁচতেই কি তবে আরেক দল বিপদের মুখে পড়ল সে। তার মনে এক ভয়াবহ চিন্তার দলেরা দানা বাঁধল। এই পুলিশগুলো কি সেই দানব লোকটা পাঠিয়েছে? সে কি তবে এই শহরের এতটাই ক্ষমতাধর যে পুলিশকেও তার নিজের ইশারায় চালায়? নোভার চিন্তার সুতো ছিঁড়ে দিয়ে একজন দীর্ঘদেহী পুলিশ অফিসার এগিয়ে এলেন। তার হাতে একটি স্কেচ। তিনি ছবির রেখাগুলোর সাথে নোভার কম্পমান চেহারার মিল মিলিয়ে নিলেন। অত্যন্ত গম্ভীর কিন্তু পেশাদার স্বরে তিনি প্রশ্ন করলেন, আপনার নাম মিস নোভা, রাইট? নোভা ভয়ে কুঁকড়ে গিয়ে কোনো মতে মাথা নেড়ে সম্মতি জানালো। তার গলা দিয়ে কোনো স্বর ফুটছে না। অফিসারটি পাশের সহকর্মীর দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বললেন এবং তারপর নোভার দিকে ফিরে কিছুটা নমনীয় কণ্ঠে বললেন, ফাইন। হ্যালো মিস নোভা, ঘাবড়ানোর কিছু নেই। আমরা ইউকে পুলিশ ফোর্স থেকে আসছি। রাইলি ম্যানরের মালিক ন্যান্সি রাইলি সন্ধ্যাবেলা আপনার নামে একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন। আমরা গত কয়েক ঘন্টা ধরে এই পুরো এলাকা চষে বেড়াচ্ছি আপনার সন্ধানে। পুরো কথাটি শোনার পর নোভার সারা শরীরে যেন এক শীতল স্বস্তির পরশ বয়ে গেল। এই প্রথমবার বিদেশের মাটিতে পুলিশের উর্দিতে থাকা মানুষগুলোকে তার কাছে দেবদূত মনে হলো। তারা অন্তত তাকে সেই রক্তপিপাসু লোকটার কাছে ফিরিয়ে নিয়ে যাবে না। নোভা এক দীর্ঘতপ্ত নিঃশ্বাস ছাড়ল। তার চোখ ফেটে নোনা জল বেরিয়ে আসতে চাইল। তবে কি আজ রাতের মতো সে রক্ষা পেল? লন্ডনের সেই সুবিশাল উন্মুক্ত প্রান্তর আজ এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। শীতের আমেজ থাকলেও মানুষের উত্তেজনার পারদ আজ আকাশচুম্বী। চারিদিকে হাজার হাজার মানুষের কলরব, কারণ আজ সেই বহু প্রতীক্ষিত রাজকীয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। সকাল ৯টার কাঁটা ছুঁই ছুঁই করছে, আর আস্তাবল থেকে ভেসে আসছে তেজি ঘোড়াদের রেশারব। এক একজন প্রতিযোগী তাদের সেরা ঘোড়া নিয়ে ময়দানে হাজির হয়েছে। ঠিক সেই মুহূর্তে প্রতিযোগিতার মূল প্রবেশপথের সামনে ধুলো উড়িয়ে সশব্দে ৩টি কালো রঙের গাড়ি এসে থামল। মুহূর্তের মধ্যে প্রথম এবং শেষ গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্রধারী বডিগার্ডরা নেমে চারপাশটা এক নিছিদ্র নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলল। মাঝের গাড়িটির দরজা ধীরলয়ে খুলে গেল। গাড়ি থেকে বেরিয়ে এলো সেই ড্যানিয়েল ব্রাউন। ৬ ফুট ২ ইঞ্চির এক সুবিশাল সুঠাম দেহ, যার পরনে আভিজাত্যের চরম শিখরে থাকা কাস্টম মেড স্যুট আর পায়ে চকচকে বুট। তার উন্মুক্ত গলার ত্বক আর হাতের কবজিতে বিচিত্র সব ট্যাটুর আলপনা, যা তার হিংস্র ব্যক্তিত্বের জানান দিচ্ছে। চুলে আধুনিক উলফ কাট আর তাতে করা অ্যাশ কালারের হাইলাইট তাকে এক বিদেশি শয়তানের মতো রূপ দিয়েছে। তার বাগালের গভীরে থাকা পুরনো ক্ষতের চিহ্নটি তার অন্ধকার ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে। ড্যানিয়েল নির্বিকার মুখে চুইংগাম চিবোতে চিবোতে চারপাশটা অবজ্ঞার সাথে দেখছিল। ঠিক তার বিপরীত দিক থেকে ধেয়ে আসা আরও ৫টি কালো মার্সিডিজ শেষে থামল। প্রথম গাড়ি থেকে দ্রুত পায়ে নেমে এলো একদল গার্ড, আর তাদের মাঝখান থেকে বেরিয়ে এলো স্বয়ং এইডেন জায়দাত। মুখোমুখি হলো দুই দানব। একদিকে ড্যানিয়েলের সেই ধূর্তধূসর মণির চোখ, আর অন্যদিকে এইডেনের সেই রহস্যময় ভিন্ন রঙের দুই মণির স্থির চাহনি। এইডেনকে দেখে আজ এক মুহূর্তের জন্য বোঝার উপায় নেই যে কাল রাতে সে নেশার অতল গহ্বরে ডুবেছিল। তার চোয়াল এখন ইস্পাতের মতো শক্ত, আর প্রতিটি পদক্ষেপ এক অমোঘ কর্তৃত্বের পরিচয় দিচ্ছে। ড্যানিয়েল এক চিলতে দাম্ভিকতার হাসি ফুটিয়ে ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, হেই ডাম্পারস্টার বস। ও সরি সরি, গ্যাংস্টার বস। হোয়াটসঅ্যাপ ব্রো। এইডেন তার বাড়িয়ে দেওয়া হাতের দিকে ফিরেও তাকালো না। অবজ্ঞার সাথে নিজের সানগ্লাসটি চোখে পড়ে নিয়ে শীতল কণ্ঠে বলল, হ্যালো ডান। ড্যানিয়েল অপমানে নিজের হাতটি আলগোছে সরিয়ে নিল, কিন্তু চেহারায় সেই ধূর্ত হাসিটা বজায় রেখে বলল,
অল দ্য বেস্ট ফর দ্য ম্যাচ। এডেন কয়েক পা এগিয়ে গিয়েও হঠাৎ থেমে গেল। সে ধীর পায়ে ড্যানিয়েলের মুখোমুখি ফিরে এলো। নিজের চশমাটা নাকের ডগায় নামিয়ে তার তীক্ষ্ণ চোখ জোড়া ড্যানিয়েলের চোখের গভীরে বিধিয়ে দিয়ে গম্ভীর ভারীকে কণ্ঠে বলল, শুনেছি তুই নাকি খুব ভালো একজন খেলোয়াড়। নাইস টু মিট ইউ ডান। আই এম আ কোচ। এই শানিত বাক্যটি যেন ড্যানিয়েলের অহংকারের মূলে সজোরে কুঠারাঘাত করল। এইডেন আর এক সেকেন্ডও দাঁড়ালো না, সোজা গটগট করে ফটকের ভেতর প্রবেশ করলো। তাকে দেখা মাত্রই গ্যালারিতে থাকা তার হাজার হাজার সমর্থকদের চিৎকার আর গগনবিদারী উল্লাসে পুরো প্রান্তর কেঁপে উঠল। এইডেন এক অসীম আভিজাত্য আর দাম্ভিকতা নিয়ে সোজা গিয়ে নিজের জন্য বরাদ্দকৃত ভিআইপি লেদার চেয়ারে আয়েশ করে বসলো। তার উপস্থিতিতেই বাতাসের ভার বেড়ে গেছে। প্রতিযোগিতা শুরু হতে আর মাত্র কয়েক পলক বাকি। এইডেন টেবিলের ওপর পায়ের ওপর পা তুলে বসে নির্বিকার চিত্তে সিগার টানছে। ধোয়ার কুণ্ডলী বাতাসে ভাসিয়ে সে যেন এক অদৃশ্য জলের অধিপতি। হঠাৎ স্টার্টার বন্দুকের গুলি আকাশ তীরে গর্জে উঠল। শুরু হলো মহোৎসব। মাঠের বুক চিরে প্রায় 15টি ঘোড়া উল্কার বেগে ছুটতে শুরু করলো। খুরের আঘাতে ধুলোর মেঘ জমেছে বাতাসে। প্রতিটি ঘোড়া তার সরোয়ারকে নিয়ে মরণপণ লড়াইয়ে রত। রেসের শুরুর দিকে সবাইকে ছাড়িয়ে ড্যানিয়েলের ঘোড়াটি একচ্ছত্র আধিপত্য নিয়ে এগিয়ে চলল। ড্যানিয়েল ভিআইপি গ্যালারি থেকে এডেনের দিকে তাকিয়ে এক কদর্য হাসি হাসল, যেন জয়ের আগাম বার্তা পৌঁছে দিচ্ছে। কিন্তু এডেনের পাথর খোদাই করা চেহারায় উত্তেজনার লেশমাত্র নেই। সে বারবার নিজের হাতে দামি সিলভার ঘড়িটার দিকে তাকাচ্ছে, যেন কোনো বিশেষ সময়ের প্রতীক্ষায় আছে। হঠাৎ পেছন থেকে ভেসে আসা এক অতি পরিচিত কণ্ঠস্বর এডেনের ভেতরটা স্তব্ধ করে দিল। না চাইতেও তার ঘাড় অলক্ষ্যে ঘুরে গেল পেছনের দিকে। বেশ খানিকটা দূরত্বে দাঁড়িয়ে আছে নোভা। বিমর্ষ মুখচ্ছবি, চোখ মুখ ফুলে আছে ক্লান্তিতে। বোঝা যাচ্ছে আধো ঘুমের ঘোরেই তাকে টেনে আনা হয়েছে। নোভার পাশে লিলি উল্লাসে ফেটে পড়ছে। এই আয়োজন লিলির ভীষণ প্রিয়, কিন্তু নোভার কাছে এই উন্মাদনা বিষবৎ মনে হচ্ছে। কাল রাতে দুঃস্বপ্ন এখনো তার পিছু ছাড়েনি। শরীর যেন বইতে পারছে না। লিলির জোড়াজুড়িতেই তাকে আসতে হয়েছে এই পঙ্কিল জনসমুদ্রে। নোভাকে দেখা মাত্র এডেনের ইস্পাত কঠিন হৃদয়ে যেন এক অভাবনীয় ভূকম্পন শুরু হলো। এক নিমিষেই তার সুশৃঙ্খল ভাবনার বিশৃঙ্খলা হানা দিল। দূর থেকে ওই এলোমেলো মেয়েটাকে দেখে এডেনের মতো পুরুষের ভেতরটা কেন উত্তপ্ত লাভার মতো গলে যাচ্ছে তা তার নিজের কাছে এক রহস্য। সে নিজের মুষ্টি শক্ত করলো, হাতের শিরাগুলো প্রবল চাপে ফুলে উঠল। এডেনের ঠিক পাশেই বসেছিল অ্যাভেলিন। সে চাতক পাখির মতো বারবার এডেনকে পরখ করছিল। এইডেনের হাতের ওই বলিষ্ঠ শিরাগুলোর দিকে তাকিয়ে অ্যাভেলিনের মনে এক আদিম তৃষ্ণা জেগে উঠল। ইচ্ছে হলো ওই শক্তপোক্ত হাতে নিজের হাতটা একবার সঁপে দিতে। সে যতবার এইডেনকে দেখে ততবার এক অজানা মোহে মুগ্ধ হয়। জগতের নিয়ম হয়তো এইডেনের জন্য আলাদা, না হলে একজন মানুষ এতটা নিখুঁত হতে পারে না। অ্যাভেলিনের মনে বারবার প্রশ্ন জাগছিল, কি এমন হবে যদি তাকে একটু ভালোবাসার চাদরে জড়িয়ে নেয়? মিছেমিছি হলেও কি একবার তাকে অধিকার করা যায় না? আচমকা এক আকাশভেদী কোলাহলে অ্যাভিলিনের ভাবনার সুতো ছিঁড়ে গেল। মাইকে ঘোষণা হচ্ছে প্রথম ধাপের দৌড় প্রায় শেষ। হাতে আছে আর মাত্র 2 মিনিট। অথচ এডেনের ঘোড়া তখনও শীর্ষস্থান থেকে 2 কদম পিছিয়ে। ড্যানিয়েলের ঘোড়া তখন জয়ের শেষ সীমানায় পৌঁছানোর উপক্রম। এডেন রাগে দাঁতে দাঁত পিষল। তার সমস্ত জেদ আর পরাজয়ের গ্লানি যেন এক মুহূর্তে একত্রিত হলো। সে রক্তাভ চোখে আবারও পেছনের নোভার দিকে তাকালো। তার মনে হলো শব্দ সেই মেয়েটার। কেন ওর কণ্ঠস্বর এই মুহূর্তে তার কানে এলো? কেন সে মনোযোগ হারালো? এডেন জায়দাদ পরাজয় মানতে শেখেনি। সে জয়ের জন্য যে কোনো নরকের পথ বেছে নিতে প্রস্তুত। সে অত্যন্ত নিপুণভাবে হাতের আঙুল সামান্য উঁচিয়ে ঘোড় সরোয়ারকে ইশারা করলো। সরোয়ার যেন এই সংকেতের জন্যই প্রাণপণ অপেক্ষা করছিল। সে দ্রুত লোকচক্ষুর আড়ালে প্যান্টের ভাঁজ থেকে একটি ইঞ্জেকশন বের করে ঘোড়াটির শরীরে পুশ করে দিল। একই সাথে তার হাতে থাকা ইলেকট্রিক শক সংযুক্ত চাবুক দিয়ে ঘোড়াটির স্পর্শকাতর স্থানে সজোরে আঘাত করল। তীব্র ব্যথায় আর ড্রাগের প্রভাবে ঘোড়াটি পাগলের মতো হেসা রব দিয়ে আকাশে পা ছুঁড়ল। কয়েক সেকেন্ডের মধ্যে তার গতি এতটাই বেড়ে গেল যে তার রক্ত মাংসের ঘোড়া রইল না, যেন এক ধূমকেতু হয়ে উঠল। ড্যানিয়েলের ঘোড়া যখন জয়ের গণ্ডি পার হবে, ঠিক তখনই এইডেনের ঘোড়া ঝড়ের বেগে তাকে অতিক্রম করে ফিনিশিং লাইনে আছড়ে পড়ল। পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। এইডেন এক ধীরাভিজাতে ড্যানিয়েলের দিকে তাকিয়ে বিজয়ের শীতল হাসি হাসল।
ড্যানিয়েল ক্রোধে উন্মত্ত হয়ে ছুটে এসে এইডেনের কলার চেপে ধরল। ইউ ফাকিং চিটার! এইডেন শান্তভাবে বাঁকা হেসে তার হাতটি সরিয়ে দিল। গম্ভীর গলায় বলল, গেম ইজ গেম, ডান। জিতেছি তো আমি, চিটিং বলছো কেন? হ্যাভ ইউ এনি প্রুফ? ড্যানিয়েল তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু এইডেনকে 1 ইঞ্চিও নড়ানো সম্ভব হলো না। সে নিজের কাঁধে ধুলো ছেড়ে অবজ্ঞা সুরে বলল, তোর আত্মবিশ্বাস দেখে আমি সত্যিই মুগ্ধ। এই বলে এইডেন তার মধ্যমা তুলে বলল, মাই মিডল ফিঙ্গার স্যালুট ইউ। প্রতিযোগিতার সেই উত্তপ্ত মাঠের মাঝখানে হঠাৎ এক অভাবনীয় নীরবতা নেমে এলো। ড্যানিয়েলের সাথে দম্ভ ভরা বাকযুদ্ধ শেষ করে এডেন জায়দা ধীর পায়ে এগিয়ে গেল গ্যালারির সেই প্রান্তের দিকে, যেখানে নোভা আর লিলি দাঁড়িয়েছিল। হাজার হাজার উৎসুক জনতার চোখ এখন এডেনের উপর নিবদ্ধ। তার প্রতিটি পদক্ষেপ যেন এক আসন্ন ঝড়ের সংকেত। লিলি বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। এডেন জায়দাদের নাম সে শুনেছে লন্ডনের আন্ডারওয়ার্ল্ডের জগতে, কিন্তু চাক্ষুষ দেখার সুযোগ মেলেনি কোনো দিন। আজ খুব কাছ থেকে এই দানবীয় সুন্দর পুরুষটিকে দেখে লিলি যেন নিজের অস্তিত্বই ভুলে গেল। সে ভাবছিল, কোনো রক্তমাংসের মানুষের চোখ জোড়া এতটা হিপনোটিক হতে পারে। এডেন কারো দিকে তাকালো না, কারো অনুমতির তোয়াক্কা করলো না। সে সরাসরি নোভার সামনে গিয়ে হিমশীতল দৃষ্টিতে তার চোখের উপর চোখ রাখল। নোভার তন্দ্রাচ্ছন্ন ভাবটা মুহূর্তেই উবে গিয়ে সেখানে স্থান নিল এক চরম আতঙ্ক। সে কিছু বুঝে ওঠার আগেই সবার সামনে বিদ্যুৎ বেগে এডেন নোভাকে পাজগোলা করে নিজের কাঁধে তুলে নিল। চারপাশে মুহূর্তেই শোরগোল আর গুঞ্জন শুরু হয়ে গেল। অ্যাভিলিন দূর থেকে দাঁত দিয়ে নিজের নখ কামড়াচ্ছে। তার চোখে ঈর্ষার আগুন যেন পুরো গ্যালারি পুড়িয়ে দেবে। এডেন নির্বিকার কাঁধের উপর নোভার ছটফটানি আর আর্তনাদকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সে তার বিশাল বডিগার্ডদের বেষ্টনীতে ঢাকা পড়ে মাঠ থেকে বেরিয়ে গেল। লিলি তখনও ঘোরের মধ্যে দাঁড়িয়েছিল। হঠাৎ তার সামনে পাহাড়ের মতো এসে দাঁড়ালো গ্যাভিন। সে তার মাথার ছোট ছোট চুলগুলো খুঁড়তে খুঁড়তে গম্ভীর কোনো ভাবনায় মগ্ন। লিলি সংবিত ফিরে পেয়ে সামনে গ্যাভিনকে দেখে চমকে উঠল। বিরক্তি নিয়ে চেঁচিয়ে বলল, এইভাবে ভূতের মতো আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? গ্যাভিন ভ্রুকুচকে গাল চুলকাতে চুলকাতে উত্তর দিল, ভূতরা আমার মতো দাঁড়িয়ে থাকে সেটা আপনি জানলেন কি করে? লিলির আগে গজগজ করতে করতে বলল, দূরে যান তো এখান থেকে, বিরক্ত করবেন না। আপনাদের ওই গোন্ডা বস আমার বোনকে তুলে নিয়ে গেল, আর আপনি এখানে ইয়ার্কি মারছেন। গ্যাভিন বাঁকা হেসে তেরামি করে বলল, বস তো আপনাকে তুলে নেয়নি, তবে এত ড্রামা করছেন কেন? আপনার বোন এখন রাজার মহলে যাচ্ছে, খুশি হওয়া উচিত। লিলি এবার চূড়ান্ত বিরক্ত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, যাবেন এখান থেকে নাকি পুলিশ ডাকবো? গ্যাভিনও দমে যাওয়ার পাত্র নয়। সে তার পেশিবহুল হাত দুটো বুকের উপর বেঁধে বলল, যাব না আমি, দেখি আপনার মতো চুনোপুটি আমাকে কিভাবে সরায়। চুনোপুটি শব্দটি শোনা মাত্র লিলির মস্তিষ্কে যেন আগুন ধরে গেল। সে তার জুতোর হিলের ওপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর গ্যাভিনের চোখের উপর চোখ রেখে চরম তাচ্ছিল্যের সাথে বলল, জাস্ট শাট আপ মিস্টার, আমাকে চুনোপুটি বলার সাহস দেখাবেন না। সি, আই ওয়ার হিলস বিগার দেন ইয়োর ডিক। কথাটি বলে লিলি এক আকাশ সমান দেমাক নিয়ে গটগট করে সেখান থেকে প্রস্থান করলো। গ্যাভিনের মুখ মুহূর্তে অপমানের আগে লাল হয়ে গেল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। একটা মেয়ে এত বড় স্পর্ধা দেখালো, তার পৌরুষকে স্রেফ এক জোড়া জুতো দিয়ে মেপে গেল। গ্যাভিনের নিজের হাতের মুঠি শক্ত করলো। রাগে তার কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। সে বিড়বিড় করে বলল, একবার শুধু সামনে আসুক এই মেয়ে, বুঝিয়ে দেব কত ধানে কত চাল, আর কার মাপ কত বড়। গাড়ির দরজাটা যখন ঠাস করে বন্ধ হলো, নোভার মনে হলো তার শেষ আসার আলোটুকু নিভে গেল। গাড়ির বন্ধ কেবিনে দামি পারফিউম আর সিগারেটের এক তীব্র গন্ধে তার দম বন্ধ হয়ে আসছে। নোভা সিটের কোণে কুঁক রেখে ধীরে ধীরে পেছাতে চাইল, কিন্তু পালানোর কোনো পথ নেই। অ্যাডেন কোনো কথা না বলে নোভার পা দুটো হ্যাঁচকা টানে নিজের দিকে টেনে আনলো। তারপর অত্যন্ত নির্দয়ভাবে একটি শক্ত কাপড় দিয়ে তার পা দুটো আর হাত দুটোকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল। নোভার শরীরের সমস্ত ক্লান্তি মুহূর্তেই উবে গিয়ে এক চরম আতঙ্ক জেঁকে বসল। ভাগ্য তাকে বারবার এই ভয়ঙ্কর লোকটির সামনে এনে দাঁড় করাচ্ছে কেন, সেটা তার বোধগম্য নয়। নোভা কাঁদতে কাঁদতে ভেঙে পড়া গলায় মিনতি করল, ছেড়ে দিন আমায়, দোহাই লাগে, মাফ করে দিন। আমি কি ভুল করেছি যে আমাকে এভাবে বেঁধে রেখেছেন? এডেন এবার বাঘের মতো ক্ষিপ্ততায় নোভার দিকে এগিয়ে এলো। সে নোভার গাল দুটো নিজের শক্ত হাতের মুঠোয় এমনভাবে চেপে ধরল যে মনে হলো মুহূর্তেই নোভার চোয়ালের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
রাগে ইডেনের গলার নীল রগগুলো ফুটে উঠছে, চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরছে। সে দাঁতে দাঁত চেপে হিস হিস করে বলল, কি করিসনি তুই তাই বল? মাথা খারাপ করে দিয়েছিস আমার। তুই আসার পর থেকে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে, বুঝিস? তীব্র ব্যথায় আর অপমানে নোভার দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে অস্ফুট স্বরে গোঙাতে লাগলো, একটা মানুষ কতটা পাষাণ হলে এভাবে একটা মেয়েকে আঘাত করতে পারে। এডেন হঠাৎ নোভার গাল ছেড়ে দিয়ে কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিল। সে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তার সেই আদিম তৃষ্ণা কমছে না। সে নোভার খুব কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, নিঃশ্বাসের গতি আমি আমার শরীরের প্রতিটি রন্ধ্রে ফিল করতে পারছি। আমি সম্পূর্ণ কন্ট্রোল হারানোর আগেই তুমি একটু পিছিয়ে যাও, নয়তো আমি এই মুহূর্তেই তোমাকে কিস করে দেব। আর মনে রেখো, তার জন্য আমি বিন্দুমাত্র রিগ্রেট বা সরি ফিল করব না। নোভার সারা শরীর অপমানে রিরি করে উঠল, কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। সে প্রবল চেষ্টা করলো একটু পিছিয়ে যাওয়ার, কিন্তু হাত পা বাঁধা থাকায় সে অসহায়ভাবে ছিটে পড়ে রইল। এইডেন এবার নোভার মুখের ওপর কিছুটা ঝুঁকে এলো। তার দুই ভিন্ন রঙের চোখের মনে নোভার চোখের ওপর স্থির এক পৈশাসিক শীতলতায় সে বলল, লেটস ডু অ্যা ডিল সানশাইন। গাড়ির ভেতরের গুমোট আবহাওয়া নোভার শ্বাস প্রশ্বাসকে আরো ভারী করে তুলছে। এইডেনের সান্নিধ্য তার কাছে এক একটি তপ্ত অগ্নিশিখার মতো মনে হচ্ছে। নোভা কাঁপা কাঁপা কণ্ঠে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, কিসের ডিল? এইডেনের ঠোঁটে সেই চিরচেনা বাঁকা হাসিটা আবার খেলে গেল। সে অনেকটা তাচ্ছিল্যের সাথে বলল, নেক্সট 3 দিন তুমি যদি ভুল করে আমার সামনে না পড়ো, তবে আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে জ্বালাতন করব না। তোমার ওই শান্ত জীবনে আমি আর ছায়াও ফেলবো না। বাট ডিলের প্রথম অংশ শুনে নোভার মনে আশার প্রদীপ জ্বলে উঠেছিল। সে তো এমনিতেও বাইরের জগৎকে ভয় পায়। আগামী 3 দিন যদি সে রাইলি ম্যানরের 4 দেওয়ালের ভেতরে বন্দি থাকে, তবে এই মনস্টারের সামনে পড়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এইডেনের ওই কিন্তু শব্দটা নোভার খুশিতে জল ঢেলে দিল। নোভা উৎকণ্ঠা নিয়ে বলল, আর যদি সামনে পড়ে যাই? এইডেন এবার এক পৈশাসিক শয়তানি হাসি হাসল। হাসতে হাসতে সে সিটে গা এলিয়ে দিল, যেন কোনো এক মহোৎসবের কল্পনা করছে সে। হাসি থামিয়ে সে নোভার একদম চোখের মনির গভীরে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, যদি পড়ে যাও সানশাইন, তবে সেদিন, জাস্ট অন দ্যাট ডে, ইউ উইল বি মাইন, জাস্ট অনলি ফাকিং মাইন। তোমার উপর আর কারো অধিকার থাকবে না, এমনকি তোমার নিজেরও না। নোভার ছোট দেহটা এডেনের অট্টহাসিতে ভয়ে কুঁকড়ে গেল। সে জানে এই লোকটির প্রতিটি শব্দ এক একটি মরণ ফাঁদ। তবু এই মুহূর্তে বিপদ থেকে বাঁচতে সে দ্রুত বলে উঠল, আমি রাজি, আমি আপনার ডিলে রাজি। এবার প্লিজ আমার বাঁধন খুলে দিন, আমাকে যেতে দিন। এডেন কোনো উত্তর দিল না। সে নোভার বাঁধন খোলার বদলে এক ধ্যানে তার আপাদমস্তক পর্যবেক্ষণ করতে লাগলো। তার ভিন্ন দুই রঙের চোখের মণি যেন নোভার শরীরের প্রতিটি ভাঁজ মেপে নিচ্ছে। নোভা বারবার পিটপিট করে তাকাচ্ছিল। এই অস্বস্তিকর চাহনি সহ্য করতে না পেরে সে বলে উঠল, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে দেখলে আমার ভীষণ ভয় হয়, প্লিজ চোখ সরান। এডেন তার ঠোঁট কামড়ে আলতো করে হাসল, এক অদ্ভুত মাদকতা সেই হাসিতে। সে খুব শান্ত স্বরে বলল, আসলে আমি ডিসাইড করার চেষ্টা করছিলাম তোমার বডির কোন পার্টটা আমার আসলে সর্বপ্রথমে চাই। নোভার মনে হলো তার শরীরের সমস্ত রক্ত এক মুহূর্তের জন্য মাথায় চড়ে গেল। অপমানের ভয়ে সে সজোরে চোখ বন্ধ করে ফেলল। এই লোকের আস্পর্ধা আর নিষ্ঠুরতা কোন পর্যায়ে গেলে সে এভাবে একজন নারীর সামনে তার কামনার কথা বলতে পারে। নোভার এক মুহূর্ত দেরি না করে নিজের হাত পায়ের বাঁধন খোলার জন্য অস্থির হয়ে ছটফট করতে লাগলো। এইডেন এবার গাড়ির সিটে আয়েশ করে হেলান দিল। নোভার ব্যর্থ চেষ্টা দেখে সে ব্যঙ্গাত্মকভাবে ফিসফিস করে বলে উঠল, ডোন্ট ইউ নো নট টু রান অ্যাওয়ে ফ্রম প্রিডেস্ট সানশাইন? ইউ লাইক দ্য হান্ট। অর্থাৎ তুমি কি জানো না শিকারির সামনে থেকে পালাতে নেই সানশাইন? আমরা তো শিকার করতে ভালোবাসি।